যদি মনে করেন এই সাপ হয়ে ধ্বংসে ওজা হয়ে ঝাড়ছে মমতা ব্যানার্জি, এর সাথ দেবেন, তাহলে যা ইচ্ছা করুন। মনে আছে ওয়াকাফ আইন মানবো না বলেছিল, রাতের অন্ধকারে ওয়াকাফ আইন মেনে নিল, বলেছিল আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। আমি ব্যক্তিগত আক্রমণ কারো করি না, করবও না, তারও আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু আমি জানতে চাই যে তিনি এখন কোথায়। তার ভাইপো বলেছিলেন, অভিষেক বাবু বলেছিলেন যে একটা মানুষের ভোট ডিলিট হলে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের অফিস দিল্লি যাব। গতকালকে দেখলাম তার দলের গোটা 10 নেতাকে নিয়ে সিইও অফিসে যাচ্ছে। মানে কথার সাথে কাজের মিল নাই। আমার আজ থেকে দেখবেন 2 মাস আগের ফেসবুকের পোস্ট, পিছনের প্রিভিয়াস পোস্টগুলো দেখুন। আমি বলেছিলাম ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআই গারকেও খাবে, এইভাবে লিখে পোস্ট করেছিলাম। মিলিয়ে দেন, কারণ এ তো আপনার ভালোর জন্য আসেনি। এ একটা কোম্পানি, এর যেটা তুলেছে সেটাকে রাখতে হবে। ভাই এসআইআরের থরি বিরোধিতা করব? ওর দলের নেতারা এত পর্যন্ত দুর্নীতি করেছে, বিরোধিতা করলে তো ধরে জেলে ভরে দেবে। বুঝতে পারছেন কি বলছি? যাক, আমি আরও দ্বীপে যাচ্ছি। এখন আমাদের করণীয় কি? এখন তো এসে গেছি বিপদ, গলার উপরে পানি যাচ্ছে। আপনাদের কটা অঞ্চল? আচ্ছা, আমি আপনাদের বলি, শনিবার থেকে রবিবার আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, শনিবার বা রবিবার আমার যে 11টা অঞ্চল নেতৃত্ব আছেন, আমাদের প্রার্থী আছেন, এখানে আসুন আপনি, এনাকে সামনে রেখে আপনাদের বলে যাচ্ছি, শনিবার কি রবিবার 11টা অঞ্চলের 11টা উকিলকে আমি পাঠাবো। যার যার সমস্যা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে, কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, কি করতে হবে, অনলাইনে কি করতে হবে, টোটাল আমার উকিল আসবে, আপনাদের এই সমস্যার সমাধান করে দেবে। আর কোনো কথা আছে? ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে তো, কিভাবে করতে হবে, না করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। ভাই আমি আইনের বিশেষজ্ঞ নয়, আমার আইনজীবী ছিল, জামির ভাই আছে। এইরকম 11টা উকিল 11টা অঞ্চলে পাঠাবো। আমার ভাই হারামের বেশি টাকা নেই, 22টা পাঠাতে পারবো না, চাল চুরির টাকা নেই ভাই, বলে দিলাম। তাহলে ভয় কাটবে তো। এবার আপনাকে বলি, এগুলো হতোই না। মমতা ব্যানার্জি চেয়েছেন তাই হয়েছে। আপনার ভোট ডিলিট হতো না, বাপের কাগজ দিয়ে ছেলে পার হয়েছে আর বাপের ডিলিট হয়ে গেছে। এটা কি ভাই? হ্যাঁ, বাপের কাগজ দেখিয়ে 2002-এর ভোটার লিস্টের বাপের নাম আছে, সেই কাগজ দেখিয়েছে ছেলে মেয়ে পার হয়ে গেল, বৈধ ভোটার, বাপ হয়ে গেল অবৈধ ভোটার, ওটা ডিলিট হয়ে গেল। হলো কেন? আচ্ছা, 12টা রাজ্যে একসাথে এসআইআর হয়েছে, পশ্চিমবাংলা ছাড়া কোনো রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে খবর আছে? কোনো রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে খবর আছে? কোনো রাজ্যে এই ধরনের অন্যায় অহেতুকভাবে ডিলিট হয়েছে খবর আছে? হ্যাঁ, নেই। তাহলে আমাদের রাজ্যে হলো কেন? এবার শুনে রাখুন, দ্রুততার সাথে যাতে এসআইআর হয়, 250 কোটি টাকা মমতা ব্যানার্জি দিয়েছে। বললাম না, সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে। এদিকে বলছে এসআইআর করতে দেবো না, উনি গণনা ফর্মটা নিচ্ছেন আগে। আর আমি বলেছিলাম উনার গণনা ফর্মটা উনি ছিঁড়ে ফেলুক, এসআইআর করতে দেবে না, পরই নওশাদ সিদ্দিকী তার গণনা ফর্মটা ছিঁড়বে বলেছিলাম তো। কিন্তু ছিঁড়েছেন উনি, ওনার গণনা ফর্ম ছেড়েননি, কিন্তু উনি বলছেন এসআইআর করতে দেবো না। তারপরে 90,000 অফিসার দিয়েছে দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য। এসআইআর হলো, গণনা ফর্ম হলো, কম্পিউটারে আপলোড করতে হবে। 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল নির্বাচন কমিশন, সেই 1000 কম্পিউটার অপারেটর মমতা ব্যানার্জি দেয়নি। না দেওয়ার ফলে নির্বাচন কমিশনের দায়িত্বশীলেরা বলছে আমরা এআই এর নিয়েছি। ওটা হচ্ছে একটা সফটওয়্যারটা কেমন জিনিস জানেন? কারণ আপনি কম্পিউটারে প্রোগ্রামিং করে দিয়েছেন, কেউ যদি মারা যাওয়ার সময় যদি পানি চাই, পানি দেবে। মারা যাওয়ার কথা বাদ দেন, কম্পিউটারে প্রোগ্রামিং করেছেন, পানি চাইলে পানি দেবেন, দুধ চাইলে দুধ দেবেন, মধু চাইলে মধু দেবেন, জুস চাইলে জুস দেবেন, 4টে রেখে দিয়েছে। এবার পানি এত মানুষ চেয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে, কেউ মারা যাচ্ছে, সে পানি করে চিৎকার করছে। কম্পিউটারে প্রোগ্রামিং কিন্তু পানি চাইলে পানি দিবার কথাই বলা আছে। ওটা কম্পিউটার, ওটাকে আমরা চালাই, আমরা এই প্রোগ্রামিং করে রেখেছি ওখানে। কিন্তু মানুষ হলে পানির বদলে অন্তত মুখে একটু দুধ দে না রে,
কি বলছি বুঝতে পারছেন? পানি তো শেষ হয়ে গেছে, পানি চেয়েই মারা যাবে। কম্পিউটার একবারের জন্য মধুও দেবে না, দুধও দেবে না, জুসও দেবে না, বলবে পানি নেই তো এরর, সিস্টেম ফেল করবে, বলবে দেখাবে। তো এ হচ্ছে এআইকে দিয়ে করিয়েছে। এও তো কম্পিউটারে প্রোগ্রামিং। যার নাম ধরো না সুনিতা চ্যাটার্জি, বিয়ে হয়েছে ব্যানার্জি হয়েছে, সুনিতা চ্যাটার্জি ব্যানার্জি। আমরা তো এটা ভালো করে জানি যে একটা নিজের টাইটেল, একটা স্বামীর টাইটেল, মহিলাটি একজনই, কিন্তু আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ওকেও এলডিতে ঢুকিয়ে দিয়েছে। ঠিক একইভাবে হালিমা খাতুন ছিল, বিয়ের পরে হালিমা বিবি হতে পারে, হালিমা বেগম হতে পারে। আমরা যদি কম্পিউটারের অপারেটর যদি আপলোড করতো, ও টিক মেরে দিত, কারণ তারা ভালো করে জানে যে হালিমা খাতুন, হালিমা বিবি, হালিমা বেগম একই ব্যক্তি। কিন্তু যখন প্রোগ্রামিং হয়েছে, নাম বিবি, খাতুন আর বেগম আলাদা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। বোঝার চেষ্টা হচ্ছে আমি কি বলছি? চেষ্টা করুন। তাহলে এইটা করলো কে? এইটা করেছে মমতা ব্যানার্জি। বিজেপির কোর্টে বলটা ঠেলে দিল, সেটা ক্যাচে নিয়ে নিল বিজেপি। আর কালো কাপড় পরে দিল্লিতে গিয়ে একটু হই হই করলো। আইনের যারা বিশেষজ্ঞ আছে বললো দাঁড়াও, তোমার হই হই বার করছি। আজকে এই জায়গায় দান করিয়ে দিল। এখন আপনি নির্বাচন কমিশন অফিস যে ঘেরাও করলো, কি বলছে? ওসব তো আমরা জানি না, জজেরা যেটা বলছে আমরা করছি। বুঝতে পারছেন? ইকুল উকুল দুই কুলে গেল। এই জায়গায় যে দাঁড় করিয়েছে, এর জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। আর সাথে সাথে বিজেপি সেইটা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নির্বাচন কমিশনকে দিয়ে খেলাচ্ছে। তাই আমরা বলবো, আমাদেরকে অহেতুক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লাইনে দাঁড় করিয়েছে, আমাদেরকে অহেতুক আন্ডার অ্যাডজুডিকেশনের নামে আতঙ্কে যারা রেখেছে, এই বিজেপি তৃণমূলকে আমরা বাংলা ছাড়া করব, বাঙালির জবাব আমরা দেব। এবার হচ্ছে আমি আপনাদের বলি, ডে ওয়ানে এসআইআর নিয়ে বলেছিলাম, আজকেও বলেছিলাম, আতঙ্কিত হবেন না। নাম ডিলিট হয়ে গেছে বলে কেউ ঘাস মারা খেতে যাবেন না, গলায় দড়ি দিতে যাবেন না। আমি অনুরোধ করছি আপনাদের, আপনার নাম ডিলিট হয়েছে, আপনার নাম লড়াই করে এই মিন্টু শাহজি ভাই ফিরিয়ে নিয়ে আসবে। এটা আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে, কথা দিয়ে গেলাম, এনি ফিরিয়ে নিয়ে আসবে, আমার কথা দিয়ে রাখলাম। কেমনভাবে আনবেন আর কেন ফিরিয়ে নিয়ে আসবে এত সহজে বলতে পারছি কি করে? হ্যাঁ, সংবিধানের প্রতি ভরসা আছে। আমার পূর্বপুরুষ লড়াই করে সংবিধান উপহার আপনাকে দিয়েছে, বুঝতে পেরেছেন? সেই সংবিধানের প্রতি আস্থা রেখে বলছি। আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, আপনি ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে বয়স, আপনি ভোটার লিস্টে নাম উঠবে, আপনি ভোট দিতে পারবেন। কি আমার ভোটার লিস্টে কাঁদবে ভাই? আমি দাদুর কবর বলতাম, আমি অর্ধেকটা ছেড়ে রেখেছিলাম। সমালোচনা করতে দেওয়ার জায়গা দিতে হবে, কেন বলুন তো? নেগেটিভটাও একটা পাবলিসিটি। আজকে বলছি কেন দাদুর কবরটা বলেছিলাম। আপনারা বলুন, এখানে যারা আছেন মুসলিম সমাজের, অন্যান্য সমাজের মানুষ আছেন, আমি মুসলিম সমাজের মানুষদের বলবো, আপনার দাদুরা যে কবরে শুয়ে আছে, সেই কবরের কাগজ আছে না নাই? যদি না থাকতো, জমি হাঙর, চাল চোর, গরু চোর, বালি চোর, এরা কিন্তু এতক্ষণ আপনার দাদুর কবরটাকে বুল্ডোজার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ফ্ল্যাট বানিয়ে নিত। আছে তো কাগজটা, দলিলটা আছে তো, পর্চাটা আছে তো? দলিল পর্চাটা কত সালের দলিল জানেন? 1926 সালের দলিল, 1905 সালের দলিল, দেশ স্বাধীন হওয়ার আগের দলিল আছে। যে পদ্মাদুর জায়গায় আপনি বসবাস করছেন, আপনার দাদু যে কবরে শুয়ে আছে, ওটাই আপনার ভারতীয় হওয়ার প্রমাণের জন্য সব থেকে বড় দলিল। তাহলে আপনি আমি ভয় খাবো কেন? আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে। 2021 সালে এনআরসি এর ভয় দেখিয়ে ভোটটা পার করেছে, আর 2026-এ এসআইআর এর ভয় দেখিয়ে ভোট পার করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ বুঝে গিয়েছে, এই মোদি মমতার খেলায় আমরা আর নেই। তা আপনাদের বলবো, 21 সালে কি বলেছিলাম? অমিত শাহ কেন, মোদিজি কেন, তাদের 14 পুরুষ পারবে না কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াতে। পেরেছে 5 বছরে কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াতে পেরেছে? আর আজকের দিনেও বলছি, কারো অভিশাপে
বৈধ ভোটার অবৈধ হবে না, কারো আশীর্বাদে অবৈধ ভোটারও বৈধ হবে না। এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম। আপনাদের বলছি, অযথা আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। হয়তো আমি শনিবার রবিবার বলেছি, তার একটা দিন আগে পরে হতে পারে। আমি কথা দিচ্ছি, প্রত্যেকটা অঞ্চলের জন্য একটা করে আমি উকিল ঠিক করব। এখন আপনাদের কাজ কি হবে? আপনাদের বুথে বুথে আইএসএফের নেতৃত্ব বা বামেদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করুন। এবং বামেদের নেতৃত্বরা এখানে অনেকে আছেন, আইএসএফও আছেন, এবং আমাদের মফিজুল ভাইয়ের একটা ব্যাপক সংগঠন আছে। সেই লোকদেরকে ছেড়ে দিন, বুথে যাক, কার নাম ডিলিট হয়েছে তার নাম ফোন নাম্বার কালেক্ট করুক। এই দু একটা দিনে আপনারা সবার বুথে কালেক্ট করে নিন। আমরা দু এক দিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে উকিল পাঠাবো। উকিল আসবে, এক জায়গায় বসবে, ওই নাম্বারকে তার আগের দিনে ফোন করে দেওয়া হবে দরকার লাগলে, যে তোমরা আসো, সকাল থেকে বসবে, সন্ধ্যা পর্যন্ত আপনাদের সমাধান আমরা করব অনলাইনে। এবার হতে পারে। তারপরেও বলছি, একদিনের জন্য ভাইজান কি হবে, তাই তো ভাইজান, একদিনের জন্য কি হবে? তারপরেও আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা নির্দিষ্ট জায়গায় উকিলকে বসাবো, বলতো 2-4 দিন ধরে। সেখানে হয়তো এত উকিল আমি আনতে পারবো না, 2-4টে উকিল রাখবো। আপনারা নির্দিষ্ট একটা পয়েন্টে আসবেন, যতক্ষণ না আপনাদের এই সমস্যার সমাধান হচ্ছে, ওই উকিলকে আমরা তার যথাযথ সম্মান দিয়ে রাখবো। আপনারা আসবেন, গাঁটের 1 টাকা খরচ হবে না, আমরা সে যা বেয়ার করার আমরা বেয়ার করব। আপনারা ভোটার, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার লড়াই আমরা করব। আর একটা কথা বলে যাই, বলেই বক্তব্য আমি শেষ করব। এরকম খুঁজতে খুঁজতে দেখবেন আপনাদের এলাকায় তৃণমূলের নেতারও হয়তো ডিলিট হয়ে গেছে, পাওয়া যাবে। কিন্তু তৃণমূলের বুথের নেতা ডিলিট হয়েছে, বিধানসভার নেতারা বা যিনি প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু তার কথা কেমন পাত্তা দেবে না। যদি বলে দাদা আমার নামটা ডিলিট হয়ে গেছে, চপ দেখে নেবো ভোটের পরে, তুই আমার ভোট প্রচার কর, নাহলে বোম দিচ্ছি 4টে মেরে আয়, এই কাজ করাবে। আপনাদের বলছি আপনারা সজাগ সতর্ক থাকবেন। আপনাদের বুথের যদি কোনো হার্ডকোর তৃণমূলের নেতারও বা তৃণমূলের সমর্থক যারা খামচিহ্নে ভোট দেবে না, আমাদেরকে ভোট দেবে না, কিন্তু যদি কারো নাম ডিলিট হয়ে থাকে তাদেরকেও বলবেন অমুক তারিখে ওই ক্যাম্পে আমাদের উকিল আসছে, ভাইজান বলে গিয়েছে তুমি নির্দ্বিধায় ওখানে যাও, তোমার নেতারা তোমার ভোটের লিস্ট ঠিক করে দেবে না, আমার নেতা বলেছে তোমার হয়েও আমার উকিল লাগাবো। ঠিক আছে? আমি জানি ভালো করে, ওর ভোট ফিরে আসলে আমাদের মিন্টু ভাইয়ের পক্ষে আসবে না, তৃণমূলের পক্ষেই যাবে। তারপরেও বলছি, কটা আমার পক্ষে আসলো, কটা আমার বিপক্ষে গেল, ওটার হিসাব নিকাশ আমি কিন্তু করি না রাজনীতির ময়দানে। আমি মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসছি। তৃণমূলের লোকটাও যদি ভোট না দিতে পারে তাহলে সে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি অধিকারের লড়াই এসেছি। আমার কাছে কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে আইএসএফ, সেটা আমার মানদণ্ড নয়। আমার কাছে মানদণ্ড হচ্ছে সে তার অধিকার পাচ্ছে না বঞ্চিত হচ্ছে। তার অধিকার যদি না পাই তার পাশে দাঁড়িয়ে আমি লড়াই করব। কারণ আপনাদের বলি, অনেক দৃষ্টান্ত দেখতে পাবেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কখনো দলিতের উপরে অত্যাচার হয়েছে, আদিবাসীর উপরে অত্যাচার হয়েছে, মুসলমানের উপরে অত্যাচার হয়েছে। অন্য কোনো দল না পৌঁছালেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খামচিহ্ন নেতৃত্ব দিয়ে আমি সেখানে পৌঁছেছি, তাদের পাশে থেকেছি। অত্যাচার থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় তার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। তাই বন্ধুগণ, অনুরোধ এতটুকুই, ভোট আসবে যাবে, ভোটের জন্য মারামারিতে জড়াবেন না, ভোটের জন্য মারামারিতে জড়াবেন না। 1,21,000 টাকা মাইনে পায়, ফোন খরচ 5,000 টাকা মাসে পাই আমি, জানেন? তাহলে আমি মাসে 5,000 টাকা ফোন খরচ পাবো, যেখানে 1 বছরের আনলিমিটেড প্যাক 4200 টাকা, শুধু 5,000 টাকা মাসে আমাকে দেয় সরকার আপনাদের ট্যাক্সের টাকা থেকে। তাহলে নওশাদ ভাইজানকে এমএলএ করার জন্য আপনি মারপিট করবেন কেন? চর্বি তাহলে আপনার কম নয় ভাই। আমার ভাষাটা যদি খারাপ হয়ে যায় আমার ক্ষমার নজরে দেখবেন। আমি অনুরোধ এটাই, হ্যাঁ ভালো লাগবে ভোট দেবে, কিন্তু ভোটের জন্য কাউকে গলা টিপে ধরতে হবে, মারামারি বলতে আমি কি বলছি, হিংসা ছড়াবেন না, কারো ফাঁদে পা দেবেন না। কিন্তু আপনার অধিকার রক্ষার জন্য আপনি ঘরে বসে থাকলে অধিকার পাবেন না, এটাও বলে রাখছি।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকার লড়াইয়ের জন্য গণতন্ত্র যদি কোনো জায়গায় ভুলণ্ডিত হয়, গণতন্ত্র কোনো জায়গায় যদি আক্রান্ত হয়, গণতন্ত্রকে রক্ষা করার জন্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার ট্রিটমেন্টও করতে হবে। কারণ এখানে অনেক কথা বলবে, ভোট দেবেন আপনি, বলছে ক্যামেরা নাকি লাগিয়ে রাখবে। অত সহজ এটা 2021 নয়, এটা 2026। বামেদের সাথেও জোটটা একদম কংক্রিট হয়েছে। এখানে সিংহ চিহ্ন আর এখানে নয়, একটাই চিহ্ন এখানে ভাঙড়ের মানুষের খাম চিহ্ন। আর একজন বর্ষিয়ান নেতাকে আমরা টিকিট দিয়েছি, মফিজুল ভাইকে, তারও যথেষ্ট রাজনৈতিক জ্ঞান আছে। যে বুথের লাইন হবে না, ও ক্যামেরা কোথায় আছে, প্রতি 30 জন 40 জন ছাড়া ছাড়া কখনো বামেদের লোক যাবে, কখনো আইএসএফ এর লোক যাবে। আমাদেরকেও তো ভোটটা দিতে হবে ভাই। 30 জন 40 জন ছাড়া ছাড়া লাইনে আমরা লোক রাখবো। যদি দেখি ভোট দিতে গিয়ে ক্যামেরা আপনার ইভিএম মেশিনের দিকে আছে, সেই ক্যামেরা ওখানে থাকবে না অফিসারের কাছে যাবে, না অফিসারকে কি করতে হবে সেটা আমরা ভালো করে জানি, সব প্ল্যান করে রেখে দিয়েছি। ঠিক আছে। দ্বিতীয় কথা, এই মিথ্যাচার করতে পারে কি বলুন তো, যে খামচিহ্নে আতর লাগিয়ে রেখে দিয়েছি, তুমি ভোট দিয়ে আসছো, তোমার হাতটা আমি শুকবো, এও করতে পারে ভাই, আমি বলে দিচ্ছি। এরা পারে না এমন কোনো জিনিস নাই। কথায় আছে না, লোহা শুধু খেতে পারে না, শক্ত বলে চিবোতে পারে না, এটাও ভুল কথা। আর দ্বিতীয়টা বলবো না ভাই, দুর্গন্ধের ব্যাপারটা বলবো না, কিন্তু কিন্তু আমি বলছি এরা দুটোই পারে, এটা দুটোই পারে। এই যে তিলোত্তমাকে খুন করলো, পানিহাটি নেমে আমার আপনার বাড়ির তিলোত্তমা, কি হয়েছিল, দুর্নীতি করেছিল, বছরে প্রায় 22 কোটি টাকার বর্জ্য চুরি করত। তো ওইটাই তো একই হয়ে যাচ্ছে, দুর্গন্ধিত ভাই। আর লুহা এরা চুরি করেনি, আর বলবো কাঁচরাপাড়ার গল্প, সব পারে এরা। যাক, এরা কি বলতে পারে যে আতর দিয়ে রাখতে পারি ইভিএম মেশিনে, ওই প্রতি 40 জন পরে পরে 30 জন পরে পরে, হয়তো আমার এই মা গেল ভোটটা দিতে, আমার ওই বোনটা গেল 30 জন পরে, আমাদের রবিউল গেল, আমাদের জামির ভাই গেল, বা যেই গেল, গিয়ে যদি দেখে কোনো সুইচে আতর আছে, বাকি সুইচগুলো তাহলে কি আমরা দুর্গন্ধ ছড়াবো? হ্যাঁ, পুরো নোটা পর্যন্ত আমরাও আতর দিয়ে দেবো। সেন্ট যদি বলে কোনো সুইচে সেন্ট আছে, একটা সুইচে যদি থাকে, বাকি কোনো সুইচ ঠিক থাকবে না, সব মানে কি বলে গো, সুগন্ধময় হয়ে যাবে একদম, পুরো আতর আতর সেন্ট সেন্ট হবে, পুরো পুলিং স্টেশনে পুরো আতরে ভর্তি করে দেবো আমরা। বুঝতে পারছো কি বলছি? সেই প্রিপারেশন নিয়ে নেমেছি আমরা। এই লড়াই আগামী দিন মাথা তুলে বাঁচার লড়াই। এই লড়াই দলিত হিসাবে বেঁচে থাকতে পারবো না লাঞ্ছিত হব, সেটা ডিসাইডের লড়াই। এই লড়াই আদিবাসী হয়ে জন্মানো আমার পাপ না আদিবাসী হয়ে আমি আদিম সব থেকে পুরাতন নাগরিক মাথা তুলে থাকবো, সেই লড়াই। এ লড়াই আমি মুসলমান দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব না মাথা তুলে বাঁচবো স্বাধীনতা সংগ্রামের অবদান থেকে আজ পর্যন্ত। এর লড়াই সরকারি কর্মচারীদের হকের দিয়ে সুপ্রিম কোর্ট দেওয়ার পরেও দিচ্ছে না, তাদের হকের দিয়ে ফিরিয়ে বুঝিয়ে দেওয়ার লড়াই। এ লড়াই আপনার আমার বেঁচে থাকার লড়াই। এ লড়াই আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত করার লড়াই। সুতরাং এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, জিততেই হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের। এখানে